শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনে। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। মিডিয়া ট্রায়াল এই শব্দটির সাথে আমরা তেমন বেশি পরিচিত না হলেও ঘটনাটির সাথে আমি নিশ্চিত আমরা সকলেই পরিচিত। যখন সংবাদ মাধ্যম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্রমাগত সংবাদ প্রচার করে জনগণের কাছে তাকে দোষী বা গুণী প্রমাণ করতে চায়, তখন তাকে গণমাধ্যমীয় বিচার বা মিডিয়া ট্রায়াল বলে। সব বিচার ব্যবস্থাকে ছাপিয়ে ইদানিং আলোচনায় আসছে মিডিয়া ট্রায়াল। খুব সহজ কথায়, কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং আদালতে বিচারকী রায় ঘোষণার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম তার বিরুদ্ধে একটা রায় দিয়ে দেয়। এমনও হয়েছে কোনো অভিযোগে একজন ব্যক্তি অভিযুক্ত হয়েছেন এবং পরবর্তীতে বিচারে নিরপরাধ প্রমাণিত হয়েছেন, কিন্তু ইতিমধ্যে মিডিয়া অভিযুক্ত ব্যক্তিকে অপরাধী বা খলনায়ক বানিয়ে সমাজে প্রতিষ্ঠিত করে ফেলেছে। মিডিয়া ট্রায়াল সব সময় উদ্দেশ্য প্রণোদিত। দুঃখজনক হলেও সত্যি, মিডিয়া ট্রায়ালের প্রধান শিকার হন নারী, শিশু, সম্মানিত নাগরিক, চলচ্চিত্র বিনোদন জগতের মানুষ, মিডিয়া ব্যক্তিত্ব, খেলোয়াড়, রাজনীতিবিদ থেকে শুরু করে ধর্মীয় নেতা পর্যন্ত। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় মিডিয়া ট্রায়াল। এ বিষয়ে কথা বলার জন্য তিনজন অতিথি রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত জানাতে চাই তাদেরকে। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মনসুর, ফৌজদারি আইন বিশেষজ্ঞ তিনি। আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। সঙ্গে রয়েছেন ইমরান হক, মাল্টিমিডিয়া ইনচার্জ, ইত্তেফাক। স্বাগতম আপনাদের তিনজনকে, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার বিচার কার্যক্রম বাতিল চেয়ে চিত্রনায়িকা পরিমণির করা আবেদনের শুনানিকালে হাইকোর্ট মন্তব্য করেন যে পরিমণি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন। দুই সালে একজন বিচারক ফেন্সিডিল সহ আটক হওয়ার পর হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন যে গ্রেফতার বা সন্দেহজনকভাবে আটক হওয়া কোনো ব্যক্তিকে যেন গণমাধ্যমের সামনে হাজির করা না হয়। কিন্তু এরপরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। সোশ্যাল মিডিয়ায় অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গের ব্যাপারে সত্য মিথ্যা নানা প্রচার তো বন্ধ হয়নি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যন্ত গ্রেপ্তারের পর সন্দেহভাজন ব্যক্তিকে গণমাধ্যমের সামনে হাজির করা অব্যাহত রাখেন। আর এসব প্রচার করে মূলধারার টেলিভিশন এবং পত্রপত্রিকাও। অভিযুক্ত ব্যক্তিকে এভাবে গণমাধ্যমের সামনে আনা কতটা আইনসঙ্গত, সেটা আমরা আজকে যিনি আইনজীবী রয়েছেন আমাদের সঙ্গে তার কাছে শুনবো। অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মনসুর, আপনার কাছে শুনবো এটা নিয়ে। সুশাসনের জন্য প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আইনের শাসন। আর আইনের শাসনের সাথে যে বিষয়টা প্রথমেই চলে আসবে সেটা হলো যে আইনের দৃষ্টিতে সমতা, অর্থাৎ অল মেন আর ইকুয়াল ইন দ্য আই অফ ল অ্যান্ড এন্টাইটেল টু ইকুয়াল প্রোটেকশন অফ ল। পাশাপাশি ফৌজদারি কার্যবিধির মূল মন্ত্রটা হলো দুষ্টের দমন শিষ্টের পালন। আনলেস এন্ড আনটিল, যতক্ষণ না পর্যন্ত মামলার রায় হবে কোনো মামলার, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তিকে অপরাধী হিসাবে বলাই সমীচীন হবে না। পাশাপাশি এখানে একটা মানবিক বিষয় আছে। মানবিক বিষয়টা হলো যে 10 or more persons may be acquitted but a single innocent may not be punished। এটা অ্যাপেক্স কোর্টে 48 DLR এর স্পেসিফিক্যালি ওইখানে বলা আছে। আমরা যদি একটা দেখেন বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 31-এ যদি দেখেন, তাহলে ওইখানে স্পেসিফিক্যালি বলা আছে কোনো ব্যক্তির বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যেই পদক্ষেপটা কোনো ব্যক্তির শরীর, সম্পত্তি এবং সুনামের উপর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। পাশাপাশি বাংলাদেশের সর্বোচ্চ যে আইন, বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 33-তে ওখানে স্পেসিফিক্যালি বলা আছে একজন ব্যক্তিকে কিভাবে গ্রেফতার করতে হবে, তল্লাশি করতে হবে, আটক করতে হবে। পাশাপাশি 1898 সালের যে ফৌজদারি আইন আছে, এই ফৌজদারি আইনের যে 565টা ধারা আছে, তার মধ্যে 46 থেকে 103 এবং পরবর্তীতে পুলিশ তদন্তের যে নির্দেশিকা আছে 6ষ্ঠ অধ্যায়ের 6-1 থেকে 6-16 পর্যন্ত কিভাবে আটক করতে হবে স্পেসিফিক্যালি বলা আছে। এখানে কি আছে মিডিয়ার সামনে আনার ব্যাপারটা?
আপনি দেখবেন যে 2012 সালে নিউ মার্কেটে একজন বিচারককে ফেন্সিডিল সহ আটক করা হয়েছিল এবং পরবর্তীতে 2012 সালে মহামান্য হাইকোর্ট একটা নির্দেশনা দিয়েছিল কোনো ব্যক্তিকে গ্রেফতারের পরে এইভাবে মিডিয়ার সামনে আগে এবং পরে কোনো অবস্থায় উপস্থাপন করা যাবে না, একটা নির্দেশনা আছে। পাশাপাশি এটা মানলো না কেন মানুষজন? এইটা নির্দেশনা পর্যন্তই শেষ। এর পরবর্তীতে আমি বলি, এরপরে 2019 সালে 16ই মে আরেকটা মহামান্য আপিলের ডিভিশন একটা নির্দেশনা দিয়েছে। নির্দেশনা হলো এরকম যে কোনো অবস্থাতেই বিচারাধীন বিষয়কে কেন্দ্র করে গণমাধ্যমে কতটুকু প্রকাশ করা যাবে এবং কতটুকু প্রকাশ করা যাবে না এই মর্মে একটা নির্দেশনা আছে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে ভিকটিমকে কোনো অবস্থাতেই ভিকটিমের ছবি প্রকাশ করা যাবে না। শিশু আইনের যে 28 ধারা আছে, শিশু আইনের 28 ধারাকে কোনো অবস্থায় শিশুর পরিচয় দেওয়া প্রকাশ করা যাবে না। এই সমস্ত সবকিছু নির্দেশনার মধ্যেই আছে। পাশাপাশি আপনি দেখেন একটা ফৌজদারি মামলা যখন হয় বিভিন্ন স্টেজ থাকে। ফৌজদারি মামলায় একটা ইনভেস্টিগেশনের পিরিয়ড থাকে, তারপরে চার্জশিট হয়, চার্জশিট পরে আপনার সাক্ষ্য হয়, সাক্ষ্যর পরে জেরা হয়, জেরার পরে 342 হয়, 340 পরে আর্গুমেন্ট হয়, আর্গুমেন্টের পরে একটা জাজমেন্ট প্রনাউন্স করে। এর পরবর্তীতে কিন্তু মিডিয়াতে এর মধ্যে যে কাজগুলো হয়ে যায়, একটা ফৌজদারি মামলার যে স্টেজগুলো থাকে 161 ধারা যে একটা জবানবন্দি পুলিশের কাছে দেয়, সেটা সাক্ষ্য আইনে 1872 সালে সাক্ষ্য আইনের যে 167টা ধারা আছে ওই ধারার মধ্যে যদি আপনি যান তাহলে দেখেন যে ওখানে 46, এরপরে 30, এরপরে হলো আপনার 133, 138, 146 এবং ফৌজদারি কার্যবিধি আইনে 337 এবং 338 এই জিনিসগুলো যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করেন এবং পুলিশ রেগুলেশন যে বেঙ্গল আছে, এই পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলের যে আপনার 283তম যে প্রবিধানটা আছে ওইখানে যদি আপনি স্পেসিফিক্যালি দেখেন যে মানে কোথাও নেই আসলে তাদেরকে মিডিয়ার সামনে একজন মিডিয়ার সামনে উপস্থাপন করার কোনো যৌক্তিক কোনো কারণ নাই এবং আইনগতভাবে কোনো এটা সঙ্গত না। অনেক ধন্যবাদ, আপনার কাছে আবার আসবো। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মোহাম্মদ রাশেদ খান, এখানে আমরা আসতে চাচ্ছি। আমাদের বিজ্ঞ আইনজীবী আসলে বললেন যে কোনো ভিত্তি আসলে নেই, তারপরেও আইনের মানুষরাই আসলে প্রতিনিয়ত এই কাজটি করে যাচ্ছেন। এটার প্রতিকার আসলে কি হতে পারে? এই যে মিডিয়া ট্রায়াল, এটি কারা করছে? এটি করছে সাংবাদিকরা এবং আপনাদের মিডিয়া, অর্থাৎ এর দায় সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে নিতে না, হবে। আপনাকে নিশ্চয়ই এখানে যারা জড়িত রয়েছেন আইন শৃঙ্খলার সাথে তাদেরকেও বলতে হবে। তারাই অনেক সময় নিয়ে আসছেন মিডিয়ার সামনে অভিযুক্তকে, কিংবা বিভিন্ন সময় তারা প্রেস কনফারেন্স করে ঘটনার বিবরণ দিচ্ছেন বিচার কার্যের আগেই। সো সেখানে নিশ্চয়ই তাদেরকেও আপনি দায়বদ্ধ করতে হবে। আপনারা সাংবাদিকরা কেন যান, কেন কাভার করেন? আপনারা যদি না করেন তাহলে তারা আর আনবে না। একটা বয়কট করেন, আপনারা প্রতিবাদ জানান। আপনারা তো প্রতিবাদ জানান না। আইনের মানুষই যদি ডাকে তাহলে কি সাংবাদিকরা যাবে না? আপনি বলেন সাংবাদিকদের ভয় কাজই পাচ্ছেন। এটা। এখনো কি ভয় পাচ্ছেন? এখনো তো এগুলো চলছে। এখন কেন যাচ্ছেন? আপনাদের উচিত ভয়, মানে আমি বলছি যে ভয়ের কোনো কথাই আসেনি বাই দ্য ওয়ে। আইন শৃঙ্খলা বাহিনী তারা যে এরকম প্রেস ব্রিফিং করে এবং আসামিদেরকে সামনে আনে এবং বিভিন্ন অভিযোগ আমরা দেখেছি, বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদের আমলে সেখানে এরকম ডিবি পুলিশ এই কাজটি বেশি করত, যে তারা আসামিকে আনছে, সামনে দিয়ে হাঁটাচ্ছে এবং বিভিন্ন কিছু তাদের কাছে পেয়েছে এবং এইগুলো টেবিলে রাখতো, দেশীয় অস্ত্র, বই, পুস্তক বা বিভিন্ন কম্পিউটার, এমনকি পেন ড্রাইভ। তো এই কাজগুলো তো আমাদের দেশে সেই স্বাধীনতার পর থেকে যখন যে গভর্নমেন্ট এসেছে কম বেশি হয়েছে, কিন্তু বিশেষ করে এটি বেশি হয়েছে আওয়ামী লীগের আমলে। এবং ডিবি হারুন, আপনি নিশ্চয়ই জানেন, তিনি এই কাজটি এমন একটি মানে অধ্যায় শুরু করেছিলেন যে মানুষ আসলে মজা নিচ্ছিল, যে কখনো কোনো নায়িকা তার কাছে যাচ্ছে, কখনো কোনো অভিনেতা, কোনো রাজনীতিবিদ, তিনি ভাতের হোটেল তিনি খুলে বসেছিলেন এবং ওই জায়গাটাই মূলত মিডিয়া ট্রায়ালটা বেশি হচ্ছিল। তো এই ক্ষেত্রে আপনাদেরও আসলে ভূমিকা ছিল। আপনারাও কোন নিউজটি করলে বা কোন ক্যাপশন দিলে পাবলিক খাবে, যেটি আসলে বলে যে পাবলিক গ্রহণ করবে বা বেশি ভিউ হবে, এর নেশায় কিন্তু আপনারাও আছেন। সাংবাদিকরা কোনোভাবেই দায় এড়াতে পারে না। না, একদমই না। সেটি আমি বলছি। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরও দায় আছে এবং একই সাথে সাংবাদিকদেরও দায় আছে। অনেক সাংবাদিকরা বলে যে ভাই এইটা এইভাবে করেন, প্রতিকার কোথায় বলেন তো? আমি দেখেছি, নিজে দেখেছি। এবং এটি আমি বললাম যে প্রতিকার কোথায়? প্রতিকারটা আমি আসতেছি, তার আগে বলি, যেমন দেখেন যে এই অভ্যুত্থানের সময় একটি টেলিভিশন, আমি নাম না বলি, সেই টেলিভিশনের একজন সাংবাদিক বলছেন যে এইভাবে গুলি করেন, এইভাবে করেন।
এই কাজগুলো কিন্তু সাংবাদিক শিখিয়ে দিচ্ছে যে এইগুলো করলে আমাদের জন্য কভারেজ বা এটি ভিউ হতে। কোন টেলিভিশন? এই টেলিভিশনের নাম কি বলা ঠিক হবে? সময় টেলিভিশনের একজন সাংবাদিক। আপনিই তো ভয় পাচ্ছেন তাহলে, আপনি আবার আমাদের ভয় পেতে না করছেন। আচ্ছা, না আমি চাই না যে এখন এটি নিয়ে আবার নতুন করে বিতর্ক শুরু হোক। ভয় পাওয়ার কিছু নেই, আপনি জিজ্ঞেস করলেন বললাম। যদি আপনার কাছে প্রমাণ থেকে থাকে তাহলে আর বিতর্কের ভয় এটি তো ভাই ইমরান ভাই আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনিও তো দেখেছেন যে এটি তো সবাই দেখেছে, এটি তো ভাইরাল হয়েছে। এইজন্যই বললাম নতুন করে আর বিতর্কের জন্ম আমি দিতে চাই না। যদিও এই টেলিভিশনের সংস্কার কতটুকু হয়েছে আমি জানি না, আপনাদের এখানেও কতটুকু সংস্কার হয়েছে জানি না। সমস্ত টেলিভিশনে আপনি দেখেন যে আওয়ামী লীগ বলেন বা আওয়ামী লীগের যারা কর্মকর্তারা তারা যেভাবে আপনার হাতে এই প্রেসক্রাইব দিয়ে যেত আপনি সেভাবেই কিন্তু বলতেন ডিজিএফআই এইটা দেওয়া যাবে না, এইটা করা যাবে না, এইটা করো, এটা ভাইরাল করো, এটা করতে হবে, এইভাবে যেভাবে নির্দেশনা দিয়েছে মিডিয়াগুলো এইভাবে পরিচালিত হয়েছে। তো এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকার তো মিডিয়া সংস্কারের জন্য একটি কমিশন গঠন করেছে, তো আমার মনে হয় যে আওয়ামী লীগের আমলে যে মিডিয়া ট্রায়ালগুলো হয়েছে সেগুলো হয়তো এই সরকার চাইবে না এইভাবে আসুক। কিন্তু এখন যে হচ্ছে না সেটি কিন্তু না, এখনো কিন্তু আদালতে আসামিদেরকে তোলা হচ্ছে, সেখানে ডিম নিক্ষেপ, জুতা নিক্ষেপ, তাদের উপর আক্রমণ করা, এই ঘটনাগুলো ঘটছে এবং এটাও কিন্তু হ্যাঁ এটাও কিন্তু মিডিয়া ট্রায়ালের অংশ। আমার মনে হয় সরকারের প্রতিকার যেটি আপনি বললেন, সরকারের উচিত হবে যে কমিশন গঠন হয়েছে সেই কমিশন আসলে একটি আইন তৈরি করবে বা তারা একটি প্রস্তাবনা দেবে এবং সেই আলোকেই মিডিয়াগুলোকে চলতে হবে। কিন্তু আপনি যতই আইন তৈরি করেন আর সাংবাদিকতা, আইন তো আছে ইতিমধ্যে, আসলে আইনের লোকের কাছে যাব না। তাহলে আমি শেষ করে দিই, সেটা হলো যে আমাদের যারা এই সাংবাদিকতা করেন বা যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু এই যে ভিউ বাণিজ্য, যেটা যে ক্যাপশন দিলে মানুষ দেখবে, এই যে মানসিকতা, এইখান থেকে কিন্তু আমাদের সরে আসতে হবে। অনেক ধন্যবাদ। এই জায়গায় যারা মানসিকতা সংস্কার না হয় বলে অভিযোগ তাদের কাছে যাই। ইমরান হক ভাই, আপনারা আমাকেই তো মিডিয়া বলে এখন আপনারা বলা হচ্ছে, এবং আপনি মাল্টিমিডিয়া ইনচার্জ হিসেবে রয়েছেন, যেখানে আসলে ভিউ বাণিজ্যই সবটা কিনা, এই প্রশ্নটা তো বিরাট আকারে অনেক দিন ধরেই আসলে কথা হচ্ছে। সো এখন তো আসলে মিডিয়া ট্রায়াল নিয়ে কথা বলবো খুব স্পেসিফিক্যালি। গ্রেফতার হওয়া ব্যক্তি কিংবা গ্রেফতার না হওয়া ব্যক্তি, কোনো একটা ইস্যু ওঠার পরেই সত্য মিথ্যা নানা কিছু নিয়ে যে একটা কন্টেন্ট তৈরি হয়, সেটা তো অস্বীকারের কোনো জায়গা নেই। এখন মিডিয়া আসলে আমরা কাদেরকে বলছি এটাও একটা বড় প্রশ্ন। সেটা আপনার আমার মতো বড় চ্যানেলগুলোর যেমন ডিজিটাল উইং রয়েছে, ঠিক তেমনি কিন্তু অনেকগুলো শুধুমাত্র ডিজিটাল বেসড মিডিয়াও রয়েছে। সো তাদেরকেও কিন্তু আপনি একেবারে উপেক্ষা করতে পারবেন না যখন তাদের কোটি কোটি দর্শক রয়েছে। সো সেই জায়গায় শুধুই কি ভিউ নাকি অন্য কোনো উদ্দেশ্য আসলে এই ধরনের চটকদার শিরোনাম দেয়া হয়ে থাকে? না, এখানে ভাইয়ের সাথে একটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই এ প্রশ্নে আসার আগে, যে অন্য কোনো জায়গায় মিডিয়ার দায় থাকতে পারে, কিন্তু যদি এই প্রেস কনফারেন্স জাতীয় রিলেটেড, এখানে যদি মিডিয়ার দায়, এইখানে মিডিয়ার দায় একেবারেই নাই। কারণ মিডিয়া তো চাইবেই সংবাদ সংগ্রহ করতে। এখন এখানে দুইটা বিষয় কাজ করে, ভিউ বাণিজ্য কাজ করে, আবার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সৎ কিনা অসৎ সেটা অন্য জিনিস, কিন্তু উদ্দেশ্য কাজ করে। যেমন আমরা এখন দেখি কিছু কিছু মিডিয়ার মালিক তাদের মিডিয়াকে ইউজই করে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, আবার সেই মিডিয়ার মালিক তাদের আবার মিডিয়া আছে, তাদের মিডিয়াকে ইউজ করে তাকে ঘায়েল করার জন্য। তো এখানে একটা উদ্দেশ্য কাজ করে, সেটা অসৎ নাকি সৎ সেটা তারও ভালো জানে। আর ভিউ বাণিজ্যের বিষয়টা, এইটা তো আসলে এভাবে ভিউ বাণিজ্য কিনা সেটা আমি জানি না, কিন্তু টাকা তো জড়িত থাকেই আসলে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে। একটা কম্পিটিশন কিন্তু এখন স্বাভাবিকভাবেই উঠে আসছে, এবং এটাকে যদি আপনি মানে এড়িয়ে যায় সেটা মানে সম্ভব না, কারণ বর্তমান ডিজিটাল প্রেক্ষাপট এটাকে আমার মেনে নিয়ে চলতে হবে। এখন কথা হচ্ছে যে একটা সময় যখন আমরা শুধুমাত্র টেলিভিশন দেখতাম তখন কিন্তু ওই কম্পিটিশনটা ছিল না, চ্যানেল আই ভালো কাজ করলো নাকি এটিএন ভালো কাজ করলো সেই কম্পিটিশন ছিল না। এখন কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে কার ভিউ বেশি, কার সাবস্ক্রাইবার বেশি। সেখানে সাংবাদিকদের সেই ডিজিটাল ডিপার্টমেন্টের একটা দায়বদ্ধতা থাকে। মালিকরা বলছে যে ওরা এগিয়ে যাচ্ছে, তুমি কেন পারছো না, ওরা এই পুরস্কার পাচ্ছে, তুমি কেন পাচ্ছ না। তো এইখানে সেই দায়বদ্ধতা থেকে, যেখানে এথিক্যাল গ্রাউন্ডের কোনো জায়গাই নেই, রাইট না, একদম জায়গা নেই এরকম না, কিছু 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 অবশ্যই এথিক্যাল বিষয় মেনে চলতে হয়, এবং সবাই যে মানে আনএথিক্যাল হয়ে যাচ্ছে এটাও আমি একমত না। কিছু কিছু মিডিয়া অবশ্যই ভালো কাজ করছে এবং মিনিমাম একটা ইথিক্স তারা কিন্তু মেনে চলছে। আর ভিউ বাণিজ্য বিষয়, এইটা আসলে ভিউ বাণিজ্য কিনা আমি জানি না, কিন্তু এখন মানুষ তো টেলিভিশনের চাইতে, পত্রিকা পড়ার চাইতে ডিজিটালি বেশি দেখছে। এখন সেই ডিজিটালটা দিয়ে যদি বাণিজ্য হয়
টাকা ইনকাম হয়, সেটা তো স্বাভাবিক বিষয়। এটাকে ভিউ বাণিজ্য যখন বলি তখন একটা নেগেটিভ বিষয় চলে আসে। এই বিষয়টা আমি মানে পুরোপুরি ভিউ বাণিজ্য বলতে আমি একমত না। অনেক ধন্যবাদ। কিন্তু এথিক্যাল গ্রাউন্ডটা নিয়ে আমি আসলে আরেকটু কথা বলতে চাই। সেই জায়গায় ধরেন ডিজিটাল প্ল্যাটফর্ম এবং একটা চ্যানেলের নিউজ সেকশন, দুইটা কিন্তু আলাদাভাবে রান করে, আমি যেটা জানি। আপনাদের বেলাতেও নিশ্চয়ই তাই। আপনাদের যেটা প্রিন্ট ভার্সনের যারা কাজ করেন, ডিজিটাল ভার্সন তাদের থেকে সম্পূর্ণ আলাদা। সো সেই জায়গায় একটা মেইন স্ট্রিম মিডিয়ার আমাদের নিউজের খবর কিংবা আপনার পত্রিকার খবর দেওয়ার জন্য যে সেন্সরশিপ থাকে, একটা ডিজিটাল কন্টেন্টের বেলা সেই সমান সেন্সরশিপ থাকে না, নিশ্চয়ই আপনি স্বীকার করবেন এই জায়গায়। এবং সাংবাদিকদের যারা কন্টেন্ট বানাচ্ছেন তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে কিনা, সমান যোগ্যতায় কিন্তু অ্যাপয়েন্ট করা হয় না। একজন ডিজিটালের বেলায় হয়তো একজন স্বল্প শিক্ষিতকেও একটা ক্যামেরা দিয়ে, একটা মাইক্রোফোন দিয়ে সংবাদ সংগ্রহের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এবং এথিক্যালি তাদেরকে কতটা ট্রেন করা হয় যে একটা সাংবাদিক এথিক্যাল জায়গাগুলো তাদের কোন কোন জায়গায় আছে। তারা আবার নিজেদেরকে সম্পূর্ণ সাংবাদিকও বলতে পারছেন না, অথচ তারা একটা এমন সংবাদ দিচ্ছেন যেটা আসলে আপনার পত্রিকার থেকেও বেশি মানুষের কাছে হয়তো পৌঁছাচ্ছে। তো সেই জায়গায় সমাধানটা কি? না, এখানে সব জায়গায় কিন্তু আনট্রেইনড পারসন যাচ্ছে এরকম না। কিন্তু আনট্রেইনড তো থাকছেন আসলে একটা সংখ্যা থাকছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে বাংলাদেশে পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করে ট্রেন্ড পারসন বা এক্সপার্ট পারসন এই সংখ্যাটা খুবই কম। কিন্তু হচ্ছে, আপনি বড় বড় মিডিয়াতে যান, আমি নাম না ধরি, তারা কিন্তু মোটামুটি ভালো কাজ করছে। এখন সমস্যাটা কোথায় হচ্ছে, যারা একটু অ্যাভারেজ থেকে লো রেঞ্জে আছে তারা বিভিন্ন ক্যাপশন দিয়ে, বিভিন্ন ধরনের চটকদার খবর দিয়ে ঝামেলাটা পাকায় ফেলতেছে। কিন্তু ভালো মিডিয়া যারা আছে একটু উপরে লেভেল, তারা কিন্তু ট্রেন পারসন নিচ্ছে। এবং ওই যে ইথিক্যালের ব্যাপারটা বললেন, এখন যেটা আপনি একটু আগে ইন্ডিকেট করলেন যে টেলিভিশনের যারা আর গণমাধ্যমের যারা, এখন টেলিভিশনের যারা জার্নালিস্ট তাদেরকেও কিন্তু তার মালিকরা বলছে তুমি ডিজিটালের জন্য কন্টেন্ট বানাও। টেলিভিশনের যারা রিপোর্ট বানাচ্ছে তাদেরকেও তার মালিক বলছে তুমি ডিজিটালের জন্য কন্টেন্ট বানাও, ডিজিটালটা আমার আর্ন হচ্ছে, টাকা আসছে। আমি টেলিভিশনে রিপোর্ট দিলাম, সেটা কয় মানুষ দেখলো বা সেটা কি হলো না হলো কোনো ভ্যালু নাই। তো এটা হচ্ছে মূল বিষয় কি। আমরা একটু আইনজীবীর কাছে এখন যাই। অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মনসুর, যে কথাটা আমরা আসলে বলছিলাম যে বিভিন্ন সময় যে আমরা প্রেস কনফারেন্স করতে দেখি যে একটি অভিযান কিংবা একটি মামলার কি আছে এখন অবস্থায়, সেটা কতটা আইনগতভাবে সিদ্ধ? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন একটা অভিযানে যায়, অভিযানে যাওয়ার পরপরই তারা করে কি একটা প্রেস কনফারেন্স করে। এই প্রেস কনফারেন্সের কোনো আইনগত কোনো ভিত্তি নাই। আর বিষয়টা হলো কেন করে, সেই প্রশ্নটা হলো ওই জায়গাটায় কেন করে। দেখুন, একটা ফৌজদারি মামলার বিভিন্ন স্টেজ থাকে। মিডিয়া ট্রায়ালের ক্ষেত্রে গণমাধ্যম কর্মী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটা আমরা সোশ্যাল মিডিয়া বলি, ওখানে যখন আপনার বিভিন্ন বিষয় নিয়ে যখন আপনার কথা বলবেন, কথা বলার ক্ষেত্রে 1898 সালের যে ফৌজদারি কার্যবিধি আইন আছে, এই ফৌজদারি কার্যবিধি আইনে ইনিশিয়াল স্টেজে যখন আপনার একজন অপরাধীকে যখন অভিযুক্তকে যখন ধরার পরবর্তীতে ব্রিফিংয়ের ক্ষেত্রে কোনো আইনগত কোনো ভিত্তি নেই এই কারণে যে আপনার ফৌজদারি কার্যবিধি আইনে 61 ধারায় স্পেসিফিক্যালি বলা আছে যখন কোনো অভিযুক্তকে আপনার গ্রেফতার করবেন, গ্রেফতার করার সাথে সাথে কিন্তু আপনাকে তাকে 24 ঘন্টার ভিতরে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে অবশ্যই উপস্থাপন করতে হবে। এরপরে যদি তাকে ইন্টারোগেশন অথবা জিজ্ঞাসাবাদের দরকার পড়ে, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 167 ধারা মতে আপনি রিমান্ডে নিতে পারবেন। আর রিমান্ডের ক্ষেত্রেও সেক্ষেত্রে 15 দিনের একটা বাধ্যবাধকতা বলা আছে একটা মামলায় সর্বোচ্চ। এখন দেখা যায় যে প্রেস ব্রিফিংয়ের নামে আমরা বিভিন্ন অভিযুক্তকে আমরা বিভিন্ন সময় ফলাভাবে প্রচার করি। সেটা আমরা কেন করি, এটা আমাদের বিষয়টা হলো এরকম যে এখানে আইন যেহেতু পারমিট করে না, হয়তোবা দেখা গেল যে তার শারীরিক সুস্থতার বিষয়টা এখানে টোটাল বিশ্বকে অথবা মিডিয়ার মাধ্যমে তাদের আত্মীয় স্বজন অথবা যাদেরকে জানানো দরকার তাদেরকে জানানোর একটা বিষয় দরকার পড়ে। আর এখানে অথবা তার রিমান্ডে নেওয়া বা না নেওয়া অথবা এই মামলার কি অবস্থা এটা সারা জাতিকে জানানোর জন্য একটা বিষয় জড়িত থাকতে পারে। আরেকটা বিষয় এখানে সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা, সেটা হলো আপনি যখন প্রেস ব্রিফিং করছেন তখন
পক্ষভাবে করছেন। এখানে কিন্তু আসামিকে আপনি এখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিচ্ছেন না, যেটা বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 33 সাব আর্টিকেল 1 স্পেসিফিকলি বলা আছে, এবং রাইট অফ প্রাইভেট ডিফেন্সের কথা আপনার দণ্ডবিধিতে বলা আছে। এত সব কিছু বলার থাকার পরেও আপনি এককভাবে তার বিরুদ্ধে বলে যাচ্ছেন, আর আইনজীবীকে কথা বলতে দিচ্ছেন না, অথবা আইনজীবী ওখানে রাখছেন না প্রেস ব্রিফিংয়ের সময়। অতএব যেহেতু এখানে একপক্ষভাবে বলা হচ্ছে, অতএব এটা কোনো অবস্থাতেই আইনসম্মত হচ্ছে না। আমার বক্তব্যটা হলো ওই জায়গাটায়, যেটা হলো যে এখানে আইনের মানুষরা কেন আইন ভাঙছে, আসলে এখন ভাঙছে কেন সেটা আমি বলছি। 100 ফৌজদারি কার্যবিদ্যা আইনের 167তে যে রিমান্ডের কথা বলা আছে এবং 344 ধারায় যে রিমান্ডের কথা বলা আছে, ওই রিমান্ডে নিয়ে দেখা গেল যে টোটাল বিষয়টাই আবার অন্যরকম হয়ে যাচ্ছে। অর্থাৎ ওখানে বাংলাদেশ কনস্টিটিউশন আর্টিকেল 34-এ বলা আছে কোনো অভিযুক্তকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য বাধ্য করা যাবে না। রিমান্ডের নামে আমরা দেখেছি অনেক সময় এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় যে ভুল তদন্তেরও একজন অপরাধী এখন অভিযুক্ত শিকার হচ্ছে। আমরা জাহালামের কথা কিন্তু ভুলে যাইনি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হেলালের কথা আমরা ভুলে যাইনি, যদিও হেলাল এখন বিসিএস অফিসার। তারপরে আমরা আমাদের সকল দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই সেটা হলো রিমা হত্যার কথা আমরা এখনো ভুলে যাইনি। আমরা সাজনিন হত্যা মামলার আমরা কথা ভুলে যাইনি। আমরা এখানে আরও আপনার দেখা গেল যে আমরা কিছুদিন আগে আমাদের আবদার হত্যা মামলা, সেটাও মিডিয়া ট্রায়ালের মতো শিকার হয়েছে। অর্থাৎ দেখা গেল যে বিফোর দ্য প্রনাউন্সমেন্ট অফ জাজমেন্ট, আপনার আদালতের জাজমেন্ট ঘোষণা করার আগেই মিডিয়াতে এমন একটা অবস্থা সৃষ্টি করে দিয়েছে যে তার ফাঁসি মিডিয়াতে দিয়ে দিয়েছে, সাক্ষ্য প্রমাণ তারাই উপস্থাপন করে দিয়েছে, সেটা আইন কোনো অবস্থাতেই সমর্থন করে না। এছাড়াও আরও কিছু কিছু বিষয় আছে যেগুলো হলো কামরুল হত্যা মামলা, এবং আপনার এখানে দেখেন যে যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি, সেটাও আপনার এই মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে। তার পরবর্তীতে আপনারা দেখেন এখানে তনু হত্যা মামলা, এই জিনিসগুলো অসংখ্য মামলা আছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন যে কেউ যদি মিডিয়া ট্রায়ালের শিকার হয় তারা কি কোনো আইন অনুযায়ী মামলা করতে পারবেন? মিডিয়া ট্রায়ালের শিকার হলে এখন এই জায়গাটায় আইনটা অচল এই কারণে যে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে যেটা করে ফেলে সেটা তো আর বিষয় নিয়ে আপিল করা যায় না, যা হওয়ার তো হয়ে গেছে। পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণিত হয় যে নির্দোষ বা দোষী। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেন্ট। তো তার আসলে যে ডিফেম হওয়া সেটা তো হয়ে যায়। মোহাম্মদ রাশেদ খান, এটা নিয়ে আপনার কাছে একটুখানি আসতে চাচ্ছি। আমাদের সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র কিন্তু এখন মিডিয়া তো আমি নাম ধরে ইত্তেফাকের কথা, চ্যানেল আইয়ের কথা এভাবে বলতে পারবো না, কারণ এক একটা মানুষই এক এক সময় একটা মিডিয়া হয়ে যায়, তার অনেক ভিউয়ার্স থাকে, কোন জিনিস ভাইরাল হয়ে যাবে তার কোনো ভিত্তিও না থাকতে পারে, তার কোনো প্রমাণ না থাকতে পারে। একটা মানুষের কিন্তু ডিফেম হয়েই যায়, একটা ব্যক্তিগত শত্রুতার জায়গা থেকেও মানুষ এগুলো তৈরি করে। এখান থেকে আসলে আমরা কি করতে পারি যার জন্য এই ম্যাস লেভেলে আসলে এই ধরনের বুলিং বলেন কিংবা মিডিয়া ট্রায়াল বলেন সেটা বন্ধ হতে পারে? দেখেন, আমি আমার আগের বক্তব্য শেষ করতে গিয়ে যে কথা বলতে চেয়েছিলাম সেটি হলো যে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। এই বাংলাদেশের আমরা যারা রয়েছি, শুধুমাত্র সাংবাদিক না, আমরা যারা দর্শক রয়েছি, আমাদের প্রত্যেকের মানসিকতার পরিবর্তন হতে হবে। অন্যথায় এই যে মিডিয়া কমিশন গঠন করা হয়েছে, তারা অবশ্যই এই মিডিয়া ট্রায়াল নিয়ে তারা অবশ্যই একটি বক্তব্য তাদের থাকবে, কিন্তু যেটি ভাই বললেন যে আইন তো অনেক সময় কার্যকরী হয় না। আইন তো আছে, কিন্তু সেই আইন বাস্তবায়ন কারা করবে? আমরা করব। কিন্তু আমরা বাস্তবায়ন না করে আমরা সবসময় দেখি হেডলাইন দেখে আমরা একটা মন্তব্য করি, যে একটি গণমাধ্যমে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখেন যে একটা পত্রিকার নিউজে হেডলাইনটা কি দিয়েছে, ওই হেডলাইন দেখেই আপনার মানুষ কিন্তু কমেন্ট করে। বিশেষ করে আপনাদের চ্যানেলের নিউজগুলো দেখবেন, ইত্তেফাক বা প্রথম আলো, যেটাই বলেন না কেন, হেডলাইন দেখে মন্তব্য করে, কিন্তু ভিতরে আসলে ওই হেডলাইনের কি ব্যাখ্যা আছে, আগে পিছে কি কথা আছে, সেটি কিন্তু মানুষ দেখে না। তার মানে আমাদের মানসিকতা এত দুর্বল যে আমরা আসলে একজন ব্যক্তির পুরো কথা না শুনে আমরা মন্তব্য করি। আরেকটি বিষয় বলি, সেটি হলো যে এখন যেটি হচ্ছে, বিশেষ করে কে অপরাধী আর কে অপরাধী না, মোটামুটি আমরা কিন্তু তাদের কর্মযোগ্য বা তাদের অতীত দেখে আমরা কিন্তু বুঝতে পারি। এখন অনেক সময় যেটি হয় নাও বুঝতে পারি, কিছুটা অনুমান করা যায়। যেমন এখন এই যে যারা গ্রেপ্তার হয়েছে, আওয়ামী লীগের যারা গ্রেপ্তার হয়েছে, তারা এই গণহত্যার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা জড়িত,
এবং তারা শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। এখন এই আসামিদের ক্ষেত্রে যদি আপনার যারা সংশ্লিষ্ট রয়েছে তারা যদি কোনো বক্তব্য দেয়, আপডেট দেয়, সেটা আমি মনে করি না আবার মিডিয়া ট্রায়াল, অর্থাৎ অপরাধীদের বিষয়গুলো আলাদা। কিন্তু বিশেষ ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি না, মিডিয়া ট্রায়াল কিন্তু এটাও যে কোনো কিছু প্রমাণ হওয়ার আগে আপনি সেটা বলতে পারেন না, আপনার কাছে হয়তো সে দোষী কিন্তু তার তো আসলে আত্মপক্ষ সমর্থনের জায়গা রয়েছে। এটা কিন্তু একপাক্ষিক বক্তব্য হয়ে যায় যে আপনি তাদের বেলায় এটাকে ঠিক ধরে না। আপনি দেখেন এখন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হলো, এখন এই যে 2000 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বা শহীদ হয়েছে এবং 30,000 মানুষ তারা আহত হয়েছে, এখনো পর্যন্ত অনেকে হাসপাতালের বিছানায়। শেখ হাসিনাকে ফিরিয়ে আনলো, বিমানবন্দরে সেখানে মিডিয়া গেল, শেখ হাসিনার বিষয়গুলো তুলে ধরলো বা তাকে নিয়েই মনে করেন কনফারেন্স হলো। এখন সেটাকে কি আপনি মিডিয়া ট্রায়াল বলবেন? সেটি বিশেষ ক্ষেত্রে মানুষকে আপডেটটা জানানো, অন্যথায় মানুষের মধ্যে কিন্তু কনফিউশন থাকে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হচ্ছে কি হবে, হ্যাঁ, সেই বিষয়গুলো নিয়ে যখন কথা বলে সেটি কিন্তু আমি মনে করি না মিডিয়া ট্রায়াল। এখন মিডিয়া ট্রায়াল কোনটা হতে পারে? মনে করেন যে আপনি একজন ব্যক্তি একতরফাভাবে কাউকে একেবারে দোষী বা একেবারে গুণী করে, যার দোষ আছে, যার বিরুদ্ধে অভিযোগ আছে, তার বিষয়গুলো ভিন্ন, কিন্তু আপনি নির্দোষ। অনেক সময় নির্দোষ ব্যক্তি কিন্তু এটা কে নির্ধারণ করবে আমি নির্দোষ কিনা? এটা আমরা তো এটা তো আমরা মোটামুটি আইন কি, আইন তো আমরাই তৈরি করেছি। এখন একটা মানুষের অতীত এবং বর্তমান আমার সাথে যার সম্পর্ক আছে, যাকে আমরা চিনি, তার কর্মযোগ্য দেখেই তো বোঝা যায় যে না, আপনি হয়তো চিনেন, আরেকজন হয়তো চিনেন, আরেকজন চিনে না, তাকে আমি চিনাবো। ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে, এগুলো নিয়ে আমাদের যে বিনোদনের যে ধারণা ছিল, কিংবা এটা হয়তো সময় কাটানোর, এটা হয়তো গুজবের কারখানা, এই ধারণাটা তো আসলে জুলাই আগস্ট বিপ্লব আমাদেরকে ভেঙে দিয়েছে। আমাদের এই মুভমেন্টে একটা বিরাট ভূমিকা পালন করেছে আমাদের এই সোশ্যাল মিডিয়াগুলো। তো সেই জায়গায় এই দায়িত্বশীল ভূমিকাটি যাতে চলমান হয়, আমরা আবার ওইটার পরেই আবার দেখেছি যে আমরা আগের রূপে ফিরে গেছি, আমরা এক একজনকে নিয়ে ট্রল করা, মিমস বানানো, সেগুলোতে ফিরে গেছি। সো আমরা ওই ভূমিকাটাতে যাতে থাকতে পারি, সেটার জন্য আসলে কি করা উচিত আমাদের? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। গতকাল রাতে আমি দেখলাম যে একটা ইভেন্ট খোলা হয়েছে, দীপ্তি চৌধুরীর মুক্তিযোদ্ধা পিতার পরিচয় জানতে চাই। তো কথা হচ্ছে ঘুম থেকে ওটা আমিও দেখেছি, কোথাও বলে নাই যে তার বাবা মুক্তিযোদ্ধা, সে বলেছে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এখন যেই ফেসবুক ইউজাররা এইটাই জানে না, এবং অনেক শিক্ষিত মানুষ সেটা শেয়ার দিচ্ছেন, আমি দেখেছি, যেই ফেসবুক ইউজাররা এটাই জানে না যে মুক্তিযোদ্ধার সন্তান আর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের পার্থক্যটা কি, তাদেরকে আপনি কিভাবে সচেতন করবেন? হ্যাঁ, এখানে আপনার অ্যান্সারে বলতে হয় যে সচেতন হতে হবে, কিন্তু সেই সচেতনটা আপনি কিভাবে করবেন? এবং এখানে অনেক পলিটিক্যাল বিষয় কাজ করে। আপনি ধরেন, আপনি জানেন যে এটা ভুল, এটা মিথ্যা, কিন্তু সহমত ভাইদের একটা বিশাল ফ্যাক্টর আছে, এবং আপনার সাথে তার আদর্শিক মত পার্থক্য থাকলে আপনার সবকিছুই সে আসলে নেগেটিভলি নেবে, রাইট? এবং সেইটা সে যাই না, সে শেয়ার দিচ্ছে, কারণ সহমত ভাইয়ের একটা বিষয় আছে। তো এখানে অনেকগুলা বিষয় কাজ করে। জুলাই বিপ্লবে তো ফেসবুক একেবারে 71 সালে যেই আমাদের স্বাধীন বাংলা ব্যথার কেন্দ্র যেভাবে কাজ করেছে সেইভাবে কাজ করেছে। তো সেইটাকে ডেভেলপ করার জন্য, সেটাকে কন্টিনিউ করার জন্য অবশ্যই সচেতনতা সবচেয়ে বড় বিষয়, কিন্তু সেই সচেতনতা কিভাবে হবে, কারা করবে, এটা হচ্ছে অনেক মূল ফ্যাক্ট। এ ব্যাপারে আমার বক্তব্যটা হলো সর্বশেষ, সেটা হলো যে মিডিয়া ট্রায়াল যারা করেন তাদের প্রতি আমি কি চাই, আজকের যে আপনার শিরোনাম, সেই শিরোনাম বলে আমি বলতে চাই সেটা হলো যে আপনার যারা মিডিয়া ট্রায়াল করেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা বস্তুনিষ্ঠতা, সততা, নির্ভুলতা এবং আপনাদের যে দক্ষতা, বিচক্ষণতা, শুভ্রতার মাধ্যমে আপনাদের নৈতিক যে ইথিক্সের যে জায়গাটা, সেটা থেকে আপনার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, টোটাল বিশ্বকে জানতে দেন এবং জাতিকে জানান, তবেই একটা সুন্দর সমাজ গঠন করা হবে বলে আমি বিশ্বাস করি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। কথা আসলে আরো অনেক বলার আছে, বিকজ এই ইস্যুটা এত বড়, নিশ্চয়ই আমরা বলবো আবার কথা বলবো বারবার। প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই না যে কোনো মানুষ আসলে বিচার শেষ হওয়ার আগে তাকে দোষী মনে করে কোনো নির্যাতন করা হোক, কিংবা তিনি আসলে বিচার থেকে দূরে সরে যান। প্রতিটি মানুষের বিচার চাওয়ার অধিকার রয়েছে, আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে। তাই মিডিয়া ট্রায়াল যারা করে থাকেন, সেটা আমাদের মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া হতে পারে, সেটা ব্যক্তি হতে পারে, সেটা ডিজিটাল প্ল্যাটফর্ম হতে পারে, তাদের একটুখানি দায়বদ্ধতা, তাদের একটুখানি এথিক্সের জায়গাটি তো আমরা আশা করতেই পারি এই নতুন বাংলাদেশ, এবং সেই আশাটি রেখে শেষ করছে আজকের আয়োজন। আবার দেখা হবে, আবার কথা হবে।